তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড সামেটিক ইভ্যালুয়েশন তথা তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন তথা থার্ড ইউনিট টেস্টে তথা ফাইনাল পরীক্ষার জন্য ক্লাস 8-এর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 1 নম্বর সেট, বালুরঘাট হাই স্কুল। এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটে সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, রবিনসন দ্বীপ অবস্থান করছে এশিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াতে। সঠিক উত্তরটি অপশন বিতে, দক্ষিণ আফ্রিকাতে। পরের প্রশ্ন, মারে ডার্লিং নদী মিলিত হয়েছে পার্থ, সেন্ট লুই, ওয়েন্টওয়ার্থ শহরে। সঠিক উত্তরটি অপশন সিতে, ওয়েন্টওয়ার্থ শহরে। পরের প্রশ্ন, জীবাশ্ম দেখা যায় পাললিক আগ্নেয় রূপান্তরিত শিলায়। সঠিক উত্তরটি হল অপশন এতে, পাললিক শিলায়। পরের প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হ্যারিকেন, টাইফুন, টর্নেডো নামে পরিচিত। সঠিক উত্তরটি অপশন এতে, হ্যারিকেন নামে পরিচিত। পরের প্রশ্ন, পরিষ্কার আকাশ নির্দেশ করে নিম্ব স্ট্যাটাস কিউমুলো নিম্বাস মেঘ। সঠিক উত্তরটি অপশন বিতে, কিউমুলাস মেঘ। পরের প্রশ্ন, চলচ্চিত্র শিল্পে উন্নত ভূমধ্যসাগরীয় মৌসুমী নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। সঠিক উত্তরটি অপশন এতে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। পরের প্রশ্ন, ইয়াকুত উপজাতির মানুষেরা লাইভল্যান্ডে, সাইবেরিয়া, ফিনল্যান্ডে বাস করে। সঠিক উত্তরটি অপশন বিতে, সাইবেরিয়ায় বাস করে। পরের প্রশ্ন, আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল ব্যাংকক, দিল্লি, রিও ডি জেনিরো শহরে। সঠিক উত্তরটি হল অপশন সিতে, রিও ডি জেনিরো শহরে। পরের প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা একজন অর্থনীতিবিদ, পরিবেশবিদ, আবহাওয়াবিদ। সঠিক উত্তরটি হল অপশন বিতে, পরিবেশবিদ। পরের প্রশ্ন, জুন জুলাই মাস ওশিয়ানেতে শীতকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল। সঠিক উত্তরটি হল অপশন এতে, শীতকাল। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, ভূমধ্যরের ড্যাশ স্তর নিফি নামে পরিচিত। কেন্দ্রমণ্ডল। মণ্ডল। তারপরে কাকাতুয়া আগ্নেয়গিরি ড্যাশে অবস্থিত। কাকাতুয়া আগ্নেয়গিরি ইন্দোনেশিয়াতে অবস্থিত। ইন্দোনেশিয়ার কাকাতুয়া, এশিয়া। পরের প্রশ্ন, স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম ড্যাশ। বাম্পি ক্লাউড। বাম্পি ক্লাউড। তারপরে রয়েছে গুজরাটের ড্যাশ অরণ্য সিংহের জন্য বিখ্যাত। গির অরণ্য। গির অরণ্য। পর্বতের ড্যাশ ঢাল বৃষ্টি ছায়া অঞ্চল নামে পরিচিত। অনুবাদ ঢাল। অনুবাদ ঢাল। তারপরে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? বক্রেশ্বর, বীরভূমের বক্রেশ্বরে। বক্রেশ্বরে। পরের প্রশ্ন, অভিসারী পাত সীমানার অপর নাম কি? অভিসারী পাত সীমানার অপর নাম হচ্ছে বিনাশকারী পাত সীমানা। বিনাশকারী বা ধ্বংসাত্মক পাত সীমানা। বিনাশকারী বা ধ্বংসাত্মক পাত সীমানা। পরের প্রশ্ন, আয়ন বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ। পরের প্রশ্ন, ভারতীয় খনিজ সম্পদের ভান্ডার কাকে বলে? ছোটনাগপুর মালভূমিকে। আমি একটু নিচের দিকে লিখে নিচ্ছি এখানে। ছোটনাগপুর মালভূমিকে। তাহলে 6 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিসের সাহায্যে পরিমাপ করা হয়? উত্তরটি লক্ষ্য করো। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিসের সাহায্যে পরিমাপ করা হয়? রিক্টার স্কেলের সাহায্যে। রিক্টার স্কেলের সাহায্যে। রিক্টার স্কেলের সাহায্যে। পরের প্রশ্ন, 4 দাগে সত্য ও মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়। সত্য।
পরের প্রশ্ন, উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে, সত্য। পরের প্রশ্ন, কৃষিকাজ সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর কাজ, মিথ্যা। পরের প্রশ্ন, ব্যাসল্টের রূপান্তরিত রূপ গ্রাফাইট নামে পরিচিত, মিথ্যা। ব্যাসল্ট শিলা রূপান্তরিত অ্যাম্ফিবোলাইটে পরিণত হয়, আর পিট করে থেকে গ্রাফাইটে পরিণত হয়। বাম দিকে ডান দিক মেলা, বাম দিকে রয়েছে প্রতিভ ঘূর্ণবাত, কেন্দ্রমণ্ডল, পাললিক শিলা, দিল্লি শহর, পাট শিল্প। ডান দিকে রয়েছে কুয়াশা, মৌসুমী জলবায়ু, পরিষ্কার আকাশ, লৌহ, খনিজ তেল। আচ্ছা, প্রতিভ ঘূর্ণবাত হচ্ছে শীতে পরিষ্কার আকাশে নির্দেশ করে। কেন্দ্রমণ্ডলে লৌহের পরিমাণ বেশি, পাললিক শিলাতে খনিজ তেল পাওয়া যায়, দিল্লি শহরে কুয়াশা প্রচুর হয়, শীতকালে ধোঁয়াশা সৃষ্টি হয়। পাট শিল্প হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলে এই শিল্পের চাষ করা, এই পাট শিল্প লক্ষ্য করা যায় বেশি। 6 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, বিযুক্তি রেখা কাকে বলে? উত্তর, ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি পর্যবেক্ষণ করে আমরা পৃথিবীর বিভিন্ন স্তরের কথা জানতে পারি। পৃথিবীর বিভিন্ন স্তরের কাঠিন্য দৃঢ়তা এক না থাকায় ভূমিকম্প তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়। ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেসব জায়গায় ভূমিকম্প তরঙ্গের গতিবেগের হঠাৎ পরিবর্তন হয় সেই অংশটিকে ভূতত্ত্ববিদরা যুক্তি রেখা বলেন। বিযুক্তি রেখা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে পৃথক করে, যেমন কর্নাড বিযুক্তি রেখা শিয়াল ও সীমা স্তরকে পৃথক করেছে। প্রশ্ন, পা হো হো লাভা কাকে বলে? পা হো হো এক ধরনের লাভা ক্ষেত্র, অত্যন্ত পাতলা লাভা আগ্নেয়গিরি থেকে বেরিয়ে বহুদূর প্রবাহিত হয় এবং লাভা ক্ষেত্র সৃষ্টি করে। এর উপরিভাগ মসৃণ, নকশা খচিত, বহু পাকানো দড়ির মতো পরপর সাজানো প্রভৃতি হয়ে থাকে। উদাহরণ, হাওয়াই দ্বীপপুঞ্জে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। 3 নম্বর প্রশ্ন, রেগোলিথ কাকে বলে? উত্তর, আবহবিকারের ফলে মূল শিলার উপর বিচূর্ণীভূত শিলার যে আস্তরণ সৃষ্টি হয় তাকে রেগোলিথ বলে। এটি মৃত্তিকা গঠনের প্রাথমিক পর্ব। পরবর্তীকালে এর সঙ্গে আণবিক ক্ষণিক, জীব, মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মিশে মৃত্তিকার সৃষ্টি হয়। কিউমুলোনিম্বাস মেঘ সম্পর্কে লেখো। উত্তর, অনেকটা গম্বুজের মতো দেখতে এই মেঘ সাদা, ধূসর ও কালো রঙের হয়। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় 12,000 ফুট পর্যন্ত এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায়। উপর দিক চ্যাপ্টা ও তলদেশ প্রায় সমতল। কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, তাই এর আরেক নাম বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টিও হতে দেখা যায়। শিশির অধঃক্ষেপণ নয় কেন? উত্তর, শিশির কুয়াশা হল ঘনীভবনের রূপ বিশেষ। জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল স্থানের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়ে গাছের পাতা ও ঘাসের উপর শিশির রূপে সঞ্চিত হয়। আবার জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চল শীতল ও ঘনীভূত ছোট ছোট জলকণায় পরিণত হয়ে ধোঁয়ার আকারে কুয়াশার রূপে ভেসে বেড়ায়। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে অধঃক্ষেপণ বলে। শিশির ও কুয়াশা যেহেতু ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চল সৃষ্টি, তাই এরা অধঃক্ষেপণ নয়। 6 নম্বর প্রশ্ন, চুনাপাথরের 2টি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য 1 নম্বরে উৎপত্তি। ক্যালসিয়াম কার্বনেট রাসায়নিক প্রক্রিয়ায় অধঃক্ষেপিত হয়ে জমাট বেঁধে চুনাপাথরের সৃষ্টি হয়। এছাড়া জীবজন্তুর খোলস, কঙ্কাল সমুদ্রের তলদেশে সঞ্চিত চুনাপাথরে পরিণত হয়। খনিজ, ক্যালসিয়াম কার্বনেট হল মূল খনিজ। রং, সাদা, ধূসর, কালচে, সবুজ ও কালো। জৈব পদার্থের কার্বন বেশি পরিমাণে মিশে গেলে রং কালো হয়। 7 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? 1 নম্বর কারণ, ক্রম উষ্ণ আয়ন বায়ু। ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার জন্য আয়ন বায়ুর উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তাই মূলত স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আয়ন বায়ুর উষ্ণতা বৃদ্ধির কারণে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, ফলে বায়ু সম্পৃক্ত হতে পারে না, তাই বৃষ্টি হয় না। জলীয় বাষ্পহীন আয়ন বায়ু। আয়ন বায়ুর যে অংশ সমুদ্রের উপর দিয়ে আসার সময় জলীয় বাষ্প গ্রহণ করে আর্দ্র হয়ে ওঠে, তা মহাদেশের পূর্ব দিক দিয়ে প্রবেশ করার জন্য পূর্বাংশে বৃষ্টিপাত ঘটিয়ে পশ্চিম দিকে জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না। গোলযোগহীন বায়ু। এই অঞ্চল কর্কটীয় ও মকরের শান্ত বলয়ের অন্তর্ভুক্ত হয়। বায়ু সর্বদা উপর থেকে নিচে নেমে আসে বলে ভূপৃষ্ঠের সমান্তরালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করতে পারে না, তাই এখানে বায়ুমণ্ডলে গোলযোগ না ঘটায় বৃষ্টিপাতও হয় না। 2 নম্বর প্রশ্ন, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো।
উত্তরটি লক্ষ্য করো। বিষয় বা ভিত্তি হিসেবে সংজ্ঞা। অ্যানাবেটিক বায়ু দিনের বেলায় পার্বত্য উপত্যকার মধ্যবর্তী শীতল বায়ুর চাপে পর্বত গাত্রস্থ উষ্ণ বায়ু পর্বতের গা বেয়ে নিচের দিক থেকে উপরের দিকে প্রবাহিত বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলে। আর রাত্রিবেলায় তাপ বিকিরণ ফলে উপত্যকার দুই পার্শ্ব গাত্রের উপরের বায়ু শীতল ও ভারী হয়ে পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে। এই নিম্ন ঢাল প্রবাহী বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে। অপর নাম অ্যানাবেটিক বায়ু ঊর্ধ্ব ঢাল প্রবাহী বায়ু। ক্যাটাবেটিক বায়ু নিম্ন ঢাল প্রবাহী বায়ু। প্রবাহের সময় অ্যানাবেটিক বায়ু দিনের বেলা প্রবাহিত হয়, ক্যাটাবেটিক বায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়। প্রকৃতি অ্যানাবেটিক বায়ু পার্বত্য অঞ্চলের উপত্যকা থেকে উপরের দিকে প্রবাহিত হয় বলে কেউ উপত্যকা বায়ু বলে। আর ক্যাটাবেটিক বায়ু পর্বতের গা বেয়ে উপত্যকার নিচের দিকে নামতে থাকে বলে কেউ পার্বত্য বায়ু বলে। সর্বাধিক গতিবেগ অ্যানাবেটিক বায়ুর সর্বাধিক গতিবেগ হয় দুপুর বেলায়, ক্যাটাবেটিক বায়ুর সর্বাধিক গতিবেগ হয় ভোরবেলায়। পরের প্রশ্ন, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার বিবরণ দাও। অধিবাসী জীবনযাত্রা অত্যন্ত প্রতিকূল জলবায়ু কষ্টকর জীবনযাত্রার জন্য তুন্দ্রা অঞ্চল জনবিরল। একমাত্র আদিম অধিবাসীরা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বসবাস করে। 1 নম্বরে গ্রিনল্যান্ড, কানাডা, আলাস্কার উত্তর অংশে এস্কিমো রেড ইন্ডিয়ানরা বসবাস করে। ইউরেশিয়ার সাইবেরিয়ার সাময়িক ইয়াকুতরা বসবাস করেন। 3 নম্বরে ল্যাপল্যান্ডে ফিনল্যান্ডে ফিঞ্চ প্রজাতির মানুষরা বসবাস করে। তীব্র শীতে কৃষিকাজ হয় না, তাই এখানকার অধিবাসীরা যাযাবর জীবনযাপন করে। শীতকালে একরকম গোলাকার বরফের ঘরে যার নাম ইগলু বাস করে। গ্রীষ্মকালে বরফ গলে গেলে সিল মাছের তৈরি তাঁবুতে টিউবউইক বাস করে। যাতায়াতের জন্য বরফের উপর চাকাহীন স্লেজ গাড়ি আর জলে সিল মাছের চামড়ায় তৈরি কায়াক নৌকা ব্যবহার করে। পশুর চামড়া দিয়ে পোশাক আর হাড় দিয়ে শিকারের বর্ষা সূঁচ তৈরি করে। খাদ্যের জন্য সিল, ভালুক, বলগা হরিণ, মেরু শিয়াল শিকার করে। সমুদ্রে মাছ ধরে। হরিণের দুধ, বেরি ফল এদের প্রিয় খাদ্য। পরিবেশ অবনমনের 3টি প্রভাব লেখো। পরিবেশ অবনমনের 3টি প্রভাব লেখো। প্রাকৃতিক সম্পদের হ্রাস পরিবেশগত অবনমনের মধ্যে দিয়ে প্রকৃতির বুক থেকে যাবতীয় সম্পদ ক্রমশ হারিয়ে যেতে থাকে। এর ফলস্বরূপ প্রকৃতি হয়ে ওঠে নিঃস্ব এবং সম্পদ হারা। দূষণ সৃষ্টি বায়ু দূষণ মোটর গাড়ি কলকারখানা চালানোর জন্য জীবাশ্ম জ্বালানি, কয়লা খনিজ তেল, কয় দহনের ফলে বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে। জলদূষণ গৃহস্থালী শিল্প কারখানা নানান দূষিত বর্জ্য জলে মেশার ফলে জল মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং শিলাস্তর থেকে যথেচ্ছভাবে জল তোলার ফলে ও বৃষ্টিপাত হ্রাসের ফলে জলভাব দেখা দিচ্ছে। মৃত্তিকা দূষণ জনসংখ্যা বৃদ্ধির জন্য বাড়িতে ব্যবহৃত দৈনন্দিন বর্জ্য পদার্থ মনুষ্যজাত বর্জ্য পদার্থ যথাযথ পরিত্যাগ করার ফলে মৃত্তিকা দূষিত হচ্ছে। খরা ও বন্যার প্রকোপ বৃদ্ধি বৃক্ষছেদনের কারণে বায়ুতে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেয়ে বায়ু দূষণ হবে, বৃষ্টিপাত হ্রাস পাবে, ফলে খরার সৃষ্টি হবে, ভূমিক্ষয় বৃদ্ধি পাবে। এই ক্ষয়িত মাটি নদীর তলদেশে সঞ্চিত হলে নদীর গভীরতা হ্রাস পাবে, ফলে জলের পরিমাণ বাড়লে নদীতে বন্যা দেখা দেবে। পরের প্রশ্ন, নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কেন? উত্তর, নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কারণ নিউজিল্যান্ড ও ব্রিটিশ যুক্তরাজ্যের মধ্যে অনেক সাদৃশ্য বা মিল আছে। যেমন ব্রিটিশ যুক্তরাজ্যের ঠিক বিপরীত অর্থাৎ প্রতিপদ স্থানে নিউজিল্যান্ড অবস্থিত। উভয় দেশই সমুদ্র দ্বারা বেষ্টিত। দেশ দুটি একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত। উভয় দেশের জলবায়ু সমপন্ন, শীতল নাতিশীতোষ্ণ অত্যন্ত মনোরম। নিউজিল্যান্ডেও ব্রিটিশ জাতির প্রাধান্য আছে। উভয় দেশে অধিবাসীদের খাদ্যাভ্যাসে, পোশাক পরিচ্ছদ, আভিজাত্য ও সংস্কৃতি অনেক মিল আছে, তাই নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয়। উত্তর, ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, শিল্পায়ন, রাস্তা নির্মাণ প্রভৃতির সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে পরিবেশ অবনমন ও বিপর্যয় ঘটে চলেছে। সাম্প্রতিক ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুসারে ভারতে পরিবেশ অবনমনের জন্য প্রতি বছর ক্ষতির পরিমাণ প্রায় $80 বিলিয়ন। WHO এর রিপোর্ট অনুযায়ী G20 দেশগুলির মধ্যে সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে 13টি ভারতে অবস্থিত। দূষণের তীব্রতা বোঝাতে সাম্প্রতিক 2টি দৃষ্টান্ত দেওয়া হল। সবুজ বিপ্লব ও পরিবেশের অবনমন 19 শতকের 60-এর দশকে ভারতবর্ষের খাদ্য উৎপাদনে স্বনির্ভর করা ও বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি বন্ধ করার লক্ষ্যে মূলত পাঞ্জাব, হরিয়ানা গম উৎপাদনে যে অভূতপূর্ব সাফল্য আসে তাকে সবুজ বিপ্লব বলে। সাম্প্রতিক সমস্যা সবুজ বিপ্লবে ভারতের কৃষিতে সাফল্য আনলেও এর দ্বারা কতগুলি পরিবেশগত সমস্যার সৃষ্টি, যেমন জীববৈচিত্র্য হ্রাস। সবুজ বিপ্লবকালীন মাটিতে যে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা হয় তাতে স্থানীয় জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়। জমির লবণতা বৃদ্ধি, একই জমিতে বারবার চাষ ও অতিরিক্ত জলসেচের ফলে পাঞ্জাব হরিয়ানা কৃষি জমিগুলি লবণতা বৃদ্ধি পায়। জলাভূমি ভরাট ও পরিবেশ অবনমন পূর্ব কলকাতা সহ ভারতের বেশ কিছু শহরে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হল জলাভূমি ভরাট করে বহুতল বাড়ি তৈরি করা। সাম্প্রতিক সমস্যা সাময়িকভাবে এর মাধ্যমে বাস্তু সমস্যা মিটলেও কতগুলি পরিবেশ সমস্যা এখানে দেখা দেয়। যেমন জলাভূমি ভরাটের ফলে ভূগর্ভের জলস্তর ক্রমশ কমে যায়, জলজ বাস্তুতন্ত্রের বিনাশ ঘটে, স্থানীয় শহরাঞ্চলের জল, মাটি, বাতাস আরও দূষিত হয়ে পড়ে, ভূমিধসের প্রকোপ বৃদ্ধি পায়।
8 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা দাও। ওশেনিয়া মহাদেশের জলবায়ুর শ্রেণীভাগ করো। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি জৈব বৈচিত্র্যের বর্ণনা দাও। মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন এবং খনিজ সম্পদ সম্পর্কে লেখ। ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের আর্থ সামাজিক পরিবেশ বর্ণনা দাও। এই 8 দাগে মোট যে 5টি বড় প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। 8 দাগের 5টি বড় প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। 9 দাগে প্রদত্ত পৃথিবীর মার্করেখা মানচিত্রে উপযুক্ত স্থানগুলি চিহ্নিত করো। আচ্ছা, এখানে তোমরা রকি পর্বত দেখাবে, সুপিরিয়র হ্রদ, পম্পাস তৃণভূমি, ব্রাসিলিয়া শহর, গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এখানে পৃথিবীর মানচিত্র না, এখানে তোমাদের কিন্তু উত্তর আমেরিকার আর দক্ষিণ আমেরিকার মানচিত্রে আমি দেখিয়ে দিচ্ছি। রকি পর্বত দেখাবো, সুপিরিয়র হ্রদ, পম্পাস সমভূমি, ব্রাসিলিয়া শহর এবং গ্রেট ডিভাইডিং রেঞ্জ। আমি প্রথমে তোমাদের 1 নম্বরে হচ্ছে রকি পর্বত দেখাচ্ছি। দেখো, লক্ষ্য করো, একবারে এখান থেকে শুরু করে এই চলে আসবে এত দূর পর্যন্ত রকি পার্বত্য অঞ্চল। একটু ঠিক করে তোমরা ম্যাপটা করে নেবে, বুঝতে পেরেছো? আমি একটু এই দিক দিয়ে করছি করার সুবিধার জন্য। এই যে চিহ্নিত করার জন্য এখান থেকে শুরু করবে, চলবে, চলো কোনাকুনি চলে যাবে রকি পার্বত্য অঞ্চল বা রকি পর্বত এত দূর পর্যন্ত, বুঝতে পেরেছ? এটা হচ্ছে কি হলো, কি দেখালাম না, উত্তর আমেরিকার রকি পর্বত লিখে দিচ্ছি আমি, রকি পর্বত। 2 নম্বরে রয়েছে সুপিরিয়র হ্রদ। এটা দেখো, এই যে এটা 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 সুপিরিয়র হ্রদ, বুঝতে পেরেছ? এই অংশটা, এটা হচ্ছে ভারত তথা পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ বা মিষ্টি জলের হ্রদ, সুপিরিয়র। 3 নম্বরে রয়েছে পম্পাস সমভূমি। লক্ষ্য করো, দক্ষিণ আমেরিকা মহাদেশে পম্পাস সমভূমি রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে, এই এটা হচ্ছে কি পম্পাস সমভূমি, দক্ষিণ আমেরিকার মহাদেশের আর্জেন্টিনার পম্পাস সমভূমি। লিখে দাও, পম্পাস সমভূমি লিখে দিচ্ছি, পম্পাস সমভূমি। এরপর 4 নম্বরে রয়েছে ব্রাসিলিয়া শহর, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। এই যে তোমরা লক্ষ্য করছো 10 ডিগ্রি অক্ষাংশ অক্ষরেখা, এই যে 10 ডিগ্রি অক্ষরেখা আর 50 ডিগ্রি দ্রাঘিমা রেখা নিয়ে এখানটায় দেবে। এই যে এটা হচ্ছে ব্রাসিলিয়া শহর। ওকে, 5 নম্বরে দেখাচ্ছি গ্রেট ডিভাইডিং রেঞ্জ। আচ্ছা, এই মুহূর্তে আমার কাছে ম্যাপ পেন্টিং নেই, ম্যাপ পেন্টিং এর খালি ম্যাপটা নেই, অর্থাৎ আউটলাইন ম্যাপ নেই অস্ট্রেলিয়া মহাদেশের, তাই তোমাদের বইয়ের মধ্যে দেখে দিচ্ছি। গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এই যে ব্রাউন কালারের ছবিটা আছে, এই যে ব্রাউন কালারের এই ছবিটা হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। পূর্ব পশ্চিমের মধ্যে অবস্থিত যে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এই যে পর্বতমালা দেখো, এই যে এটা গ্রেট ডিভাইডিং রেঞ্জ। কত দূর? এত দূর পর্যন্ত, এখান থেকে এতটা, এখান থেকে এতটা হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এখান থেকে এতটা পর্যন্ত, বুঝতে পেরেছ? এটা হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।